হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ হারুন আল রশিদ। এটা আমার ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12-এর ইকোলজি, অর্গানিজম ও পপুলেশন চ্যাপ্টার থেকে পপুলেশন ইন্টারাকশন পার্টের প্যারাসিটিজম এবং কম্পিটিশন প্যারাসিটিজম অ্যান্ড কম্পিটিশন এই দুটো টার্ম সম্পর্কে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা প্রিডেশন সম্পর্কে আলোচনা করেছি, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ইকোলজির এই পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের পপুলেশনের যে ইন্টারাকশন, ডিফারেন্ট পপুলেশন তার কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে সেগুলো আমরা জানতে পারি। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য এই পার্টগুলো কিন্তু একান্ত জরুরি এবং খুব ইম্পর্টেন্ট। চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম পার্ট হচ্ছে কম্পিটিশন। তো কম্পিটিশন মানে আমরা সহজ জানি, যখন দুটো অর্গানিজম বা অনেকগুলো অর্গানিজম পরস্পরের সঙ্গে খাদ্য এবং বাসস্থানের জন্য কি করে, রেস করে, তখন সেটাকে আমরা কম্পিটিশন বলি। এই কম্পিটিশনের ফলে কি হচ্ছে, কোনো অ্যানিমালের উপকার হচ্ছে, কারো আবার ক্ষতি হচ্ছে। তো চলো দেখি। বলছে when Darwin spoke of the struggle for existence and survival of the fittest in nature, he was convinced that interspecific competition is a potent force in organic evolution. যখন ডারউইন প্রথম তার ন্যাচারাল সিলেকশন থিওরি দিয়েছিল, যেখানে বলেছিল কি যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এন্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে বেঁচে থাকতে গেলে তোমাকে স্ট্রাগল করতে হবে এবং যারা ফিট হবে তারাই একমাত্র সার্ভাইভ করবে। তো এই থিওরি দেওয়ার সময় সে কনভিন্স করেছিল যে ইন্টারস্পেসিফিক শব্দ হচ্ছে কি কম্পিটিশন বিটুইন টু ডিফারেন্ট স্পিসিস। যেমন এক্সাম্পল, টাইগার অ্যান্ড লায়ন, এদের মধ্যে কম্পিটিশন হচ্ছে কাকে পাওয়ার জন্য, ডিয়ারকে, হরিণকে পাওয়ার জন্য। বলো, তাহলে এটা ইন্টারস্পেসিফিক। আর যখন ইন্ট্রাস্পেসিফিক হবে তখন সেটা শুধুমাত্র টাইগারের মধ্যে বা শুধুমাত্র লায়নের মধ্যে কম্পিটিশন হবে। তো এই যে ইন্টারস্পেসিফিক কম্পিটিশন, যে বললো যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, কখন মানে সার্ভাইভ হবে একজন ফিটেস্ট, যখন সে কী করবে, নিজেদের মধ্যে বা বিভিন্ন অর্গানিজমের মধ্যে কম্পিটিশন করবে। কম্পিটিশনের ফলে যে তোমার অ্যাডভান্স হবে সেই হবে কি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তাহলে এই ইন্টারস্পেসিফিক কম্পিটিশনটাই হলো জৈব অভিব্যক্তির প্রধান পথ। অর্থাৎ একটা অর্গানিজম যে পৃথিবীতে সার্ভাইভ করবে বা তারা টিকে থাকবে, তার প্রথম হাতিয়ার believe that competition occur when closely related species compete for the same resources that are limiting, but this is not entirely true. তাহলে আমরা কম্পিটিশন মানে বুঝি কি, দুটো পাশাপাশি অবস্থিত বা দুটো খুব ক্লোজ রিলেটেড অর্গানিজম যখন একই ফুডের জন্য বা একই রিসোর্সের জন্য যখন কি করবে, নিজেদের মধ্যে কম্পিটিশন করবে, তখন সেটাকে আমরা বলছি কম্পিটিশন বা সেটাকে বলছি কম্পিটিশন বলছি। কিন্তু এটা সর্বদা সত্যি না। ফার্স্টলি, কেন সত্যি না দেখা যাক। টোটালি আনরিলেটেড স্পিসিস কুড অলসো কম্পিট ফর দ্য সেম রিসোর্সেস। প্রথমত হচ্ছে যাদের সে সমস্ত জীবদের মধ্যে, এখানে আমরা পড়লাম কি, যারা মোটামুটি পাশাপাশি সম্পর্কযুক্ত জীব রয়েছে তারা পরস্পরের সঙ্গে কম্পিটিশন করছে। কিন্তু এখানে বলছে সবসময় এটা সত্যি হয় না। কেন বলছে টোটালি আনরিলেটেড স্পিসিস কুড অলসো কম্পিট ফর দ্য সেম রিসোর্সেস। অনেক সময় কি হয়, দুটো প্রজাতি যাদের মধ্যে কোনো সম্পর্কই নেই তারাও কিন্তু পরস্পরের সঙ্গে কম্পিটিশন করে। ফর ইনস্ট্যান্স, ইন সাম শ্যালো সাউথ আমেরিকান লেকস, ভিজিটিং ফ্ল্যামিঙ্গোজ অ্যান্ড রেসিডেন্ট ফিশেস কম্পিট ফর দেয়ার কমন ফুড, দ্য জুপ্ল্যাঙ্কটন ইন দ্য লেক। বলছে এই যে ফ্ল্যামিঙ্গো বার্ড, এটা বলছে কিছু কিছু দক্ষিণ আমেরিকার অগভীর যেগুলো হ্রদ রয়েছে, সেগুলো ফ্ল্যামিঙ্গো বার্ড এবং ফিশ, সেখানকার যে ফিশগুলো রয়েছে তারা দুজনেই কম্পিটিশন করছে একটা কমন খাওয়ার, সেটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটনের জন্য। জুপ্ল্যাঙ্কটন এর জন্য কম্পিটিশন করছে।
দুজনে, মানে ফিশ এবং ফ্ল্যামিঙ্গো বার্ড এদের মধ্যে কোনো জেনেটিক্যাল রিলেশন নেই, কিন্তু তবু এরা কি করছে, পরস্পরের সঙ্গে কম্পিটিশন করছে। সেকেন্ডলি, resources need not to be limiting for competition to occur. তাহলে এই কম্পিটিশন করার জন্য সবসময় যে রিসোর্সকে লিমিটেডই হতে হবে এর কোনো মান নেই। ইন interference competition, the feeding efficiency of one species might be reduced due to the interfering and inhibitory presence of the other species. এরা বলছেন যে সবসময় যে রিসোর্সটা লিমিটেড হবে তার ফলে তাদের মধ্যে কম্পিটিশনের কোনো ব্যাপার নেই। অনেক সময় কি হচ্ছে, রিসোর্স অ্যাভেলেবেল রয়েছে কিন্তু একটা অর্গানিজমের কি রয়েছে, তার ইন্টারফেয়ার করা, তার মানে ইন্টারফেয়ার করার ক্ষমতা এবং তার ইনহিবিটিং ক্যাপাসিটি, মানে এমন কিছু সে টক্সিক মেটেরিয়াল ছেড়ে দিচ্ছে যে অন্য অর্গানিজমটা আর সার্ভাইভ করতে পারছে না, এরকমও হতে পারে। ইভেন যদিও ইফ রিসোর্স আর অ্যাবান্ডেন্ট, ফুড এন্ড স্পেস আর অ্যাবান্ডেন্ট, তাহলে এখানে বলতে চাইছে যে অনেক সময় দুটো অর্গানিজম তারা আছে, তারা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে, নাও হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা অর্গানিজম বেশি ইনফিরিয়ার হয়ে যাচ্ছে, সুপিরিয়র হয়ে যাচ্ছে, সে শক্তি বা অন্য কিছু ক্ষেত্রে সে বেশি শক্তিশালী, আবার দেখা যাচ্ছে যে তার হান্টিং ক্যাপাসিটি অনেক বেশি ভালো, বা হতে পারে যে সে এমন কিছু রাসায়নিক পদার্থ ছেড়ে দিচ্ছে যার ফলে সে অন্য অর্গানিজম সার্ভাইভ করতে পারছে না। সেক্ষেত্রেও কিন্তু ফুড এবং রিসোর্স অ্যাভেলেবেল থাকলেও তাদের মধ্যে কম্পিটিশন চলতে থাকছে। Therefore, competition is best defined as a process in which the fitness of one species measured in terms of the intrinsic rate of increase is significantly lower in the presence of another species. তার ফলে কি হলো, এই জন্য এবার আর মানেটাকে, আর মানে হচ্ছে ইন্ট্রিনসিক রেট অফ ইনক্রিজ, আর সমান হচ্ছে কি বার্থ রেট মাইনাস ডেথ রেট। তা বলছে কি, যখন এই যে প্রসেসটা, তাহলে অরিজিনাল কম্পিটিশনের সংজ্ঞাটা কি দাঁড়ালো, যখন বলছে কম্পিটিশন ইজ বেস্ট ডিফাইন, সবচেয়ে ভালোভাবে বলা যাচ্ছে এই প্রসেস, একটা পদ্ধতি ইন হুইচ ফিটনেস অফ ওয়ান স্পিসিস ইজ সিগনিফিক্যান্ট লোয়ার দ্য প্রেজেন্স অফ অ্যানাদার স্পিসিস। যখন একজন অর্গানিজমের ফিটনেস লেভেলটা অন্য অর্গানিজমের প্রেজেন্সে কম হয়ে যাচ্ছে, তখনই সেখানে কি হচ্ছে, কম্পিটিশন হচ্ছে। যেমন দেখো, ইট ইজ রিলেটিভলি ইজি ডেমনস্ট্রেটেড ইন ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট অ্যাজ গেস অ্যান্ড আদার এক্সপেরিমেন্টাল ইকোলজিক্যাল ডিড। রিসোর্সেস are limited, the competitively superior species will eventually eliminate the other species, but evidence for such competitive exclusion occurring in nature is not always conclusive. তাহলে কি বলা হলো, যে দেখা যাচ্ছে যে যখন একটা অর্গানিজম সুপিরিয়র হচ্ছে অন্য অর্গানিজমের তুলনায়, তখন সেখানে কম রিসোর্স যদি অ্যাভেলেবেল থাকে, তবু কিন্তু একটা অর্গানিজম সার্ভাইভ করতে পারছে না। কেন? সেটা গেস এক্সক্লুশন লয় দেখেছি আমরা। দেখো, প্যারামেসিয়াম গেস কি করেছিল, কম্পিটিটিভ এক্সক্লুশন লয় বলেছে প্যারামেসিয়াম অরেলি এবং প্যারামেসিয়াম কডেটাম, দুটো প্যারামেসিয়ামকে যখন আলাদাভাবে আমরা দুটো আলাদা মিডিয়ামে কাল্টিভেট করছি, তখন ওদের কিন্তু গ্রোথ রেটগুলো ভালোই হচ্ছে, অর্থাৎ তাদের গ্রোথ ভালোভাবে হচ্ছে। কিন্তু যখন এই দুটো অর্গানিজম প্যারামেসিয়াম অরেলি, প্যারামেসিয়াম কডেটামকে আমরা একসাথে একই প্লেটের মধ্যে যখন কাল্টিভেট করছি, দেখা যাচ্ছে প্যারামেসিয়াম অরেলি যেটা রয়েছে সে সার্ভাইভ করছে, কিন্তু প্যারামেসিয়াম কডেটাম ফুড এবং রিসোর্সের অভাবে, ফুড এবং সেলটার অভাবে সে কি হয়ে যাচ্ছে, তার গ্রোথ হচ্ছে না ঠিকঠাকভাবে, এবং সে একসময় কি হচ্ছে, এক্সক্লুড হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই কালচার মিডিয়াম থেকে ওরা বাদ হয়ে যাচ্ছে। তাহলে এক প্যারামেসিয়াম অরেলি কি করলো, প্যারামেসিয়াম কডেটামটাকে ধীরে ধীরে এক্সক্লুড করে দিল। কিন্তু এই সূত্রটা আবার সব সময়, আরেকটা এক্সাম্পল দিতে পারবো এখান থেকে, যে ধরে নাও এখানে গ্যালাপাগোস আইল্যান্ডের যে মানে টর্টয়েজগুলো পাওয়া যায়, সেই টর্টয়েজগুলো কি হচ্ছে, এই ছাগলের সঙ্গে কম্পিটিশন করে তারা অস্তিত্ব আজকে বিপন্ন, কারণ এই ছাগলগুলো কি করছে, তাদের হেলদি লাইফস্টাইলকে নষ্ট করে, তাদের ফুডকে তারা খেয়ে নিচ্ছেন। স্ট্রং অ্যান্ড পারসুয়েসিভ circumstantial evidence does not, however, in some cases
The Abingdon tortoise in Galapagos Islands became extinct within a decade after goats were introduced on the island. Apparently, due to greater browsing efficiency of the goat. তাহলে গ্যালাপাগোস আইল্যান্ডে এই যে অ্যাবিংটন টর্টয়েসটা রয়েছে এবং এর সঙ্গে এই ছাগলগুলো অর্থাৎ গডগুলো তোমার কম্পিটিশন কিসের জন্য? ফুডের জন্য, যার ফলে কি হচ্ছে তোমার গডগুলো সার্ভাইভ করছে, কিন্তু এই টর্টয়েসটা তোমার বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখানে একটা এক্সাম্পল দেখতে পারি ইন্টারস্পেসিফিক আর ইন্টারস্পেসিফিক। দেখো ইন্টারস্পেসিফিক মানে যখন একই প্রজাতি অর্থাৎ ধরো এই যে ক্যাট, দুটো ক্যাট একটা খরগোশের জন্য করছে মানে কম্পিটিশন করছে, আর ইন্টারস্পেসিফিক মানে ঈগল এবং ক্যাট দুজন মিলে তোমার খরগোশের জন্য কম্পিটিশন হচ্ছে ইন্টারস্পেসিফিক কম্পিটিশন। Another evidence occurrence of competition in nature comes from the what is called competitive release. এবার এই যে কম্পিটিশন, যে একজন থাকবে একজন এলিমিনেট করবে, এর জন্য আরেকটা থিওরি এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কম্পিটিটিভ রিলিজ। A species whose distribution is restricted to a small geographical area because of the presence of competitively superior species is found to expand its distribution or ranges dramatically when the competing species is experimentally removed. বলছে যে এর কম্পিটিটিভ রিলিজ মানে কি? যখন একজন সুপিরিয়র স্পিসিস সুপিরিয়র অর্গানিজম অর্থাৎ যে অনেক জিওগ্রাফিক্যালি সুপিরিয়র, সে যখন কম্পিটিশন করছে অন্য একটা অর্গানিজমের সঙ্গে, তখন সেই সেকেন্ড অর্গানিজমটা অটোমেটিক্যালি কম্পিটিটিভলি রিমুভ হয়ে যাচ্ছে, বাদ পড়ে যাচ্ছে। তার একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো Cornell's elegant field experiment showed that on the rocky sea coast of Scotland, স্কটল্যান্ডের যে সমুদ্রের তীরে যে রকগুলো পাথরগুলো আছে, the larger and comparatively superior barnacles dominate the intertidal area and exclude the smaller barnacle Cathlamas from the zone. এখানে বলে দেখো যে বলছি স্কটল্যান্ডের রকি সি রিজনে কি কোস্টাল রিজন দেখতে পাওয়া যাচ্ছে, একটা থ্যামারাস এবং ব্যালানাস দুটো অর্গানিজমের কি রয়েছে সেখানে, বার্নাকেলস রয়েছে। তো এদের কি রয়েছে, নিচের যে রিজিয়নটা ইন্টারটিডাল রিজন, যেখানে জলের পাশাপাশি রিজিয়নটা তোমার ব্যালানাসের রিয়ালাইজ নিচে, আর ক্যাথলামাসের রিয়ালাইজ নিচে হচ্ছে কোথায়, যেটা এর আপার রিজিয়নটা, এই রিজিয়নটা। তো দেখা যাচ্ছে তারা হচ্ছে তাদের রিয়ালাইজ নিচে, এটা রিয়ালাইজ নিচে মানে হচ্ছে নর্মালি কোন একটা জীব তার তার পার্শ্ববর্তী জীবের সঙ্গে কম্পিটিশন করে যে নির্দিষ্ট রেস্ট্রিক্টেড এরিয়াতে বসবাস করছে তাকে আমরা বলছি রিয়ালাইজ নিচে। মানে রিয়ালাইজ নিচে হচ্ছে যেখানে কম্পিটিশন থাকবে এবং কম্পিটিশন থাকার জন্য অর্গানিজমগুলো একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে থাকবে, সেটা হচ্ছে রিয়ালাইজ নিচে। আর ফান্ডামেন্টাল নিচে মানে হচ্ছে যখন একটা অর্গানিজম কোনো কম্পিটিশন ছাড়াই ডমিনেন্টলি সে সমগ্র এরিয়াটাতে একাই থাকবে, তখন সেটাকে আমরা বলছি ফান্ডামেন্টাল নিচে। তাহলে এখানে বলছি দেখো ক্যাথলামাস এবং ব্যালনাস প্রথমে এরা পরস্পরের সঙ্গে মানে ফান্ডামেন্টাল নিচেতে রিয়ালাইজ নিচেতে পরস্পরের সঙ্গে কম্পিটিশন করে থাকতো, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পরে ব্যালনাস অর্গানিজমগুলো কম্পিটিশনে তারা ইনফিরিয়ার হয়ে যাচ্ছিল, কম্পিটিশনে সার্ভাইভ করতে পারছে না। তখন শুধু থ্যালামাস যে বার্নাকেলসগুলো ছিল তারা পুরো রিজিয়নটায় তোমার ঘিরে নিচ্ছে। এটা হচ্ছে পুরো থ্যালামাস রিজিয়নের কি রয়েছে, ফান্ডামেন্টাল নিচে। ফান্ডামেন্টাল মানে যেখানে কম্পিটিশন ছাড়াই থ্যামারাস বার্নাকেলসগুলো একাই সার্ভাইভ করবে এবং ব্যালানাস বার্নাকেলসগুলো রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে কি, এটাকে বলা হয় কম্পিটিটিভ রিলিজ, মানে কম্পিটিশন করে একটা অর্গানিজমকে রিলিজ করে দিল, বাদ দিয়ে দিল। ইন জেনারেল herbivores and plants appear to be more adversely affected by competition than carnivores. এখানে একইভাবে বলছে যারা হার্বিভোর, যারা ধরো এটা একটা ফুডস পিরামিড, সেখানে কি প্রথমে রয়েছে কারা, প্রডিউসার প্ল্যান্টরা রয়েছে, তারপরে কারা রয়েছে হার্বিভোর।
তারপর রয়েছে তোমার কার্নিভোর গুলো রয়েছে, কার্নিভোর। তো বলছে এখানে ইন জেনারেল হার্বিভোরস অ্যান্ড প্ল্যান্টস অ্যাপিয়ার টু বি মোর অ্যাডভার্সলি এফেক্টেড বাই কম্পিটিশন দেন কার্নিভোর। তাহলে এখানে বলছে হার্বিভোর এবং প্ল্যান্টরা ওদের মধ্যে যে কম্পিটিশন হচ্ছে সেই কম্পিটিশন বেশি এফেক্টেড হচ্ছে কার তুলনায়? কার্নিভোরদের তুলনায়। কিন্তু Gates competitive exclusion principle states that two closely related species competing for the same resources cannot coexist indefinitely, and competitively inferior one will be eliminated eventually. এর আগে আমরা ডিসকাস করলাম যে কি করলো Gates competitive exclusion principle প্যারামেসিয়াম অরেলিয়াম প্যারামেসিয়াম কডেটাম নামে দুটো তোমার প্যারামেসিয়াম কাল্টিভেট করা হলো আলাদা আলাদা তোমার কাল্টিভেটেড প্লেটে। দেখা দুজন আলাদা অবস্থায় তারা সার্ভাইভ করছে ভালো মতো ভালো, কিন্তু যখন তাদেরকে একসঙ্গে কাল্টিভেট করা হলো দেখা হলো প্যারামেসিয়াম অরালিটা সার্ভাইভ করছে, কিন্তু প্যারামেসিয়াম কডেটামটা সার্ভাইভ করছে না। অর্থাৎ একজন সুপিরিয়র হয়ে যাচ্ছে এবং অন্যজনকে ফুড এবং শেল্টার থেকে এলিমিনেট করে দিচ্ছে। এটাকে বলা হচ্ছে Gates competitive exclusion principle. This may be true if the resources are limiting but not otherwise. এটা কখন ট্রু হচ্ছে? যখন শুধুমাত্র রিসোর্সটা লিমিটেড হচ্ছে তখনই এটা হচ্ছে ট্রু হচ্ছে, কিন্তু অন্য ক্ষেত্রে হচ্ছে না। Most recent studies do not support such gross generalization about competition. While they do not rule out the occurrence of interspecific competition in nature, they point out that species facing competition might evolve mechanisms that promote coexistence rather than exclusion. বর্তমানে নতুন যে স্টাডি সেই স্টাডি দেখা যাচ্ছে যে এই কম্পিটিশনের থেকেও মানে কম্পিটিশন এর থেকে তারা কি করেছে কোএক্সিস্টেন্স কথাটার মাধ্যমে বেশি গুরুত্ব দিয়েছে। অর্থাৎ নেচারের মধ্যে একই অর্গানিজমগুলো কি রয়েছে একই সঙ্গে অবস্থান করছে, কিন্তু তাদের ফিডিং টাইপ এবং শেল্টার টাইপটা আলাদা হয়ে যাচ্ছে। যেমন এক্সাম্পল দেখো, ওয়ান সাইড মেকানিজম ইজ রিসোর্স পার্টি, এটা বলা হচ্ছে রিসোর্স পার্টিশনিং। অর্থাৎ কম্পিটিটিভ এক্সক্লুশন, ধরুন কম্পিটিটিভ এক্সক্লুশন যে প্রিন্সিপালটা আমরা পড়লাম বার্নাকেলের ক্ষেত্রে বা প্যারামেসিয়ামের ক্ষেত্রে বা তোমার হচ্ছে সেই ফ্লেমিঙ্গো বার্ড এবং ফিশের মধ্যে সেগুলো সেটা বর্তমানে এটা এই থিওরিটাকে অতটা মানছে না। কোন থিওরি মানছে? রিসোর্স পার্টিশনিং। যেমন এক্সাম্পল একটা বলি, যে ধরুন একটা গাছে তোমার ব্ল্যাক বার্নিয়ান অরবলার আছে, বে ব্রিস্টের অরবলার আছে, কেপ মে অরবলার আছে, ব্ল্যাক থ্রটের গ্রিন অরবলার আছে, মেটিল অরবলার। মধ্যে এখানে অরবলার বার্ড যে রয়েছে সেটা পাঁচটা ডিফারেন্ট টাইপের অরবলার বার্ড একটা গাছে বসবাস করছে। তাহলে যেহেতু এরা একই অর্গানিজম, এদের ফুড হ্যাবিটটা সেম, তাহলে কি এদের মধ্যে কম্পিটিশন হতো এবং তার কম্পিটিশন হলে কি হতো, কেউ হয়তো বিরক্ত হতো, কেউ বিরক্ত হতো না। কিন্তু দেখা যাচ্ছে একই গাছের মধ্যে 5 ধরনের অরবলার বার্ড কিন্তু স্মুথলি বসবাস করছে। তাহলে কি হয়েছে পার্থক্য এদের প্রত্যেকটার শেল্টারটা আলাদা হয়ে গেছে। যেমন ব্ল্যাক বার্নিয়ান অরবলার এটা সবচেয়ে টপ পোর্শনের দিকে অবস্থান করছে, এই জায়গাটাতে অবস্থান করছে। কেপ মে অরবলার এই পার্টিকুলার পজিশনে অবস্থান করছে বলে কি হচ্ছে শেল্টারের ক্ষেত্রে তাদের মধ্যে কোনো কম্পিটিশন আসছে না, কারণ গাছের বিভিন্ন রিজনে তারা বসবাস করছেন। এবার ফুড হ্যাবিটের জন্য ওরা ডিফারেন্ট টাইমকে সিলেক্ট করে নিয়েছে। কেউ হয়তো রাত্রিবেলা করছে, কেউ হয়তো সন্ধ্যাবেলা ফুডের জন্য বেরোচ্ছে, কেউ দুপুরে বেরোচ্ছে, কেউ হয়তো সকালে বেরোচ্ছে। তাহলে ফুড এবং রিসোর্স মানে শেল্টার দুটোর জন্য তার মধ্যে কম্পিটিশন থাকছে না। তুমি যদি কোনো গাছে লক্ষ্য করো, গাছের যে পিঁপড়েগুলো রয়েছে সেগুলো কিন্তু একই জায়গায়, সব বিভিন্ন ধরনের পিঁপড়ে কিন্তু একই জায়গায় থাকে না। কেউ হয়তো গাছের বার্কের উপরের দিকে থাকে, কেউ বুটোর নিচের দিকে থাকে, কেউ হয়তো গাছের টপ পজিশনের দিকে থাকে, কেউ হয়তো নিচের পজিশনের দিকে থাকে, কেউ মিডল পজিশনের দিকে থাকে। অর্থাৎ তারা শেল্টার এবং ফুড হ্যাবিটটাকে আলাদা করে নিয়েছে, যার ফলে তাদের মধ্যে কম্পিটিটিভ এক্সক্লুশন না হয়ে তারা রিসোর্স পার্টিশনিং করে নিয়েছে। অর্থাৎ ফুড এবং শেল্টারটাকে নিজের মধ্যে পার্টিশন করে যাবে। তার ফলে কি হচ্ছে বিভিন্ন ধরনের অর্গানিজমগুলো তারা টিকে থাকতে পারছে, তারা এক্সক্লুশন হয়ে যায় না। কারণ যদি তোমার প্যারামেসিয়ামের মতো হতো তাহলে হয়তো, যেমন ধর আরো সবচেয়ে ভালো এক্সাম্পল দেওয়া যায় যে একটা পুকুর,
পন্ডের মধ্যে দেখবে যে মাছগুলো কি করছে, বিভিন্ন লেভেলে বিভিন্ন মাছ থাকে, অর্থাৎ একবারে বেন্থিক রিজন, তলা রিজনে এক ধরনের মাছ থাকে, মিডিল রিজনে এক ধরনের মাছ থাকে এবং সারফেস রিজনে এক ধরনের মাছ থাকে। কিন্তু তারা যদি পরস্পরের সঙ্গে কম্পিটিটিভ করতো তাহলে কম্পিটিটিভ এক্সক্লুশন হয়ে যেত, অর্থাৎ বেশিরভাগ মাছই তোমার কি হয়ে যেত, এক্সক্লুড হয়ে যেত, বাদ হয়ে যেত, বিলুপ্ত হয়ে যেত। কিন্তু হচ্ছে না কেন? কারণ তারা রিসোর্সকে পার্টিশন করে নিয়েছে এবং তোমার কি করেছে, এবং তারা তাদের নিজের অবস্থান অর্থাৎ শেল্টারটাকে আলাদা করে নিয়েছে। কেউ জলের তলায় থাকছে, কেউ মিডলে থাকছে, কেউ উপরের দিকে থাকছে। এটাকে বলা হয় রিসোর্স পার্টিশনিং, যেটা সবচেয়ে অ্যাকসেপ্টেবল এখন বর্তমানে মতবাদ। If two species compete for the same resources, they could avoid competition by choosing, for instance, different times for feeding, different foraging pattern। অর্থাৎ যদি দুটো একই প্রজাতির জীব যদি একই সঙ্গে বসবাস করে তবে তারা পরস্পরের সঙ্গে কম্পিটিশনটাকে এক্সক্লুড করছে কিভাবে? বাই ডিফারেন্ট ফিডিং টাইমস, অর্থাৎ তাদের খাদ্য অভ্যাসটাকে আলাদা করে দিচ্ছে, খাওয়ার কালেক্ট করার সময়টাকে আলাদা করে দিচ্ছে। ডিফারেন্ট ফরেজিং প্যাটার্ন, অর্থাৎ তারা চড়ে বেড়ানো বা লুণ্ঠন করা বা ধরনের কোনো কিছু খেতে বেরিয়ে যাওয়া, সেই জিনিসটাকে তারা কি করছে, ফরেজিং করছে, অর্থাৎ চড়ে বেড়ার টাইমটাকে আলাদা করে নিচ্ছে। ম্যাকার্থার showed that 5 closely related species of warblers living on the same tree were able to avoid competition, coexist due to behavioral difference in their foraging activities. তাহলে ম্যাকার্থার কি দেখলো, যে সে দেখলো যে অনেকগুলো পাখি, অবলার পাখিগুলো তারা পরস্পরের সঙ্গে কম্পিটিশনটাকে কমিয়ে দিয়েছে। কেন কমিয়ে দিয়েছে? তাদের ফরেজিং অ্যাক্টিভিটি, তাদের খাদ্য সংগ্রহ করার যে টাইমিং এবং তাদের বসবাসের যে প্লেস, বিভিন্ন ডিফারেন্ট হাইট এন্ড প্ল্যান্টস, সেখানে তারা পরস্পরের সঙ্গে আলাদা ডিফারেন্ট হাইটে ডিফারেন্ট স্পিসিসগুলো বসবাস করার ফলে তাদের মধ্যে এক শেল্টারের জন্য কম্পিটিশন কমে গেছে এবং ফুড হ্যাবিটে ডিফারেন্ট টাইমিংয়ের জন্য তাদের মধ্যে ফুড খাদ্যের নিয়েও কম্পিটিশনটা কমে গেছে। এটাকে বলা হচ্ছে রিসোর্স পার্টিশনিং। সবচেয়ে অ্যাকসেপ্টেবল মতবাদ এখন বর্তমানে সেটা হচ্ছে রিসোর্স পার্টিশনিং। কম্পিটিটিভ এক্সক্লুশন এই জিনিসটা কিন্তু সব ক্ষেত্রে তোমার ঠিক না। যে ক্ষেত্রে শুধুমাত্র রিসোর্সটা লিমিটেড থাকবে সেই ক্ষেত্রেই তোমার এটা সম্ভব। আসলে তোমরা বুঝতে পেরেছো কম্পিটিশনের ব্যাপারটা। এরপর আমরা আলোচনা করব প্যারাসিটিজম নিয়ে। প্যারাসিটিজম মানে আমরা কি জানি, যে যখন দুটো অর্গানিজম একসঙ্গে বসবাস করছে, একজন বেনিফিট হচ্ছে আর একজন হার্ম হচ্ছে, অর্থাৎ প্যারাসিটিজম হচ্ছে তোমার প্লাস মাইনাস সম্পর্ক। তো কনসিডারিং দ্যাট দ্য প্যারাসাইট মোড অফ লাইফ এনশিওর ফ্রি লজিং অ্যান্ড মিলস, it is not surprising that parasitism has evolved in so many taxonomic groups from plants to higher vertebrate. তাহলে বলছে কনসিডারিং দ্যাট প্যারাসাইট মোড অফ লাইফ এনশিওর ফ্রি লজিং অ্যান্ড মিলস, তারা বলছে যে প্যারাসিটিজমটা কি করছে, ফ্রিতে কোনো একটা অর্গানিজমের ভিতরে প্রবেশ করা এবং তার থেকে ফ্রি মিলকে কালেক্ট করা, এটা হচ্ছে প্যারাসিটিজম সং। Definition: It is not surprising that parasitism has evolved in so many taxonomic groups. Plants too. মানে প্যারাসিটিজম কোথায় পাওয়া যাচ্ছে, এটা তোমার থেকে শুরু করে মানে প্ল্যান্টস থেকে শুরু করে হায়ার ভার্টিব্রেটের মধ্যে সবার ক্ষেত্রে কি প্যারাসিটিজমটা পাওয়া যাচ্ছে। Many parasites have evolved to be host specific. They can parasitize only single species of host in such a way that both host and the parasite tend to co-evolve. বলছে অনেক সময় একটা প্যারাসাইট হোস্ট স্পেসিফিক হয়, অর্থাৎ একটা পরজীবী এক নির্দিষ্ট হোস্টের মধ্যেই জন্মাবে, অন্য হোস্টের মধ্যে সে জন্মাবে না। তার সেসব ক্ষেত্রে কি হচ্ছে, হোস্ট যেমন নিজেকে ডেভেলপ করে তেমনি তোমার প্যারাসাইট নিজেকে ডেভেলপ করা, এটাকে কো-ইভলিউশন বলা হয়ে থাকে। যদি হোস্ট কোনো ডিফেন্স মেকানিজম তৈরি করে তো প্যারাসাইট সেটাকে তার মধ্যে রেজিস্ট্যান্স ক্যাপাসিটিও তৈরি করে নেয়। দ্যাট ইফ দ্য হোস্ট ইভলভ স্পেশাল মেকানিজম for rejecting or resisting the parasite has to evolve mechanism
to contract and neutralize them in order to be successful with the same host species. যেমন এক্সাম্পল ধরে নাও, আমাদের পেটের মধ্যে যে নিমাট হেলমিন্টস বা গোল কৃমিগুলো রয়েছে, সেই গোল অ্যাসকারিস রয়েছে, সেই অ্যাসকারিস আমাদের পেটের মধ্যে কি রয়েছে, ডাইজেস্টিভ ট্র্যাক্টে আমাদের এনজাইম রয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে। তাহলে সেখানে কি হতো, গোল কৃমিটা কি হতো, মানে ডাইজেস্ট হয়ে যেত, মারা যেত, কিন্তু সেটা মারা যাচ্ছে না। কেন? কারণ এই গোল কৃমিগুলো সে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইমের হাত থেকে সে প্রোটেক্ট করার জন্য বাইরের দিকে কিউটিকলের একটা আবরণ তৈরি করেছে এবং তার বাইরের দিকে সে মিউকাসের একটা আবরণ তৈরি করেছে, যার ফলে এনজাইম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো তার স্কিনের সংস্পর্শে আসতে পারে না বলে তারা এখানে সার্ভাইভ করেছে। কিন্তু আমাদের যেমন মেকানিজম তৈরি করেছি আমরা, সেখানে ওরাও ঠিক একই রকমের রেজিস্ট্যান্স মেকানিজম তৈরি করেছে, যার ফলে কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে কো-ইভলিউশন। In accordance with their lifestyle, parasites evolve specially adaptation such as the loss of unnecessary sense organ, presence of adhesive organs or suckers to cling on to the host, loss of digestive system এবং high reproductive capacity। সেটা আমরা আমাদের সে গোলকৃমির ক্ষেত্রে দেখতে পাই। গোলকৃমির ক্ষেত্রে কোনো উন্নত ডাইজেস্টিভ সিস্টেম নেই। কেন ডাইজেস্টিভ সিস্টেম নেই? কারণ ওরা তো এন্ডোপ্যারাসাইট, সে আমার বডি থেকে মানে নিউট্রিশনকে অ্যাবজর্ব করবে, সুতরাং ওদের ডাইজেস্ট সিস্টেমের দরকার নেই। ওদের কি ডেভেলপ হয়েছে, একটা সাকার ডেভেলপ হয়েছে, যার মাধ্যমে ওরা আমাদের ইন্টেস্টাইন ওয়াল থেকে ফুডকে অ্যাবজর্ব করে তোমার থাকতে পারে, মানে খেতে পারে, এবং তাদের কোনো সেন্স অর্গানের দরকার পড়েনি। কেন? কারণ তারা হচ্ছে আমাদের ভিতরে এন্ডোপ্যারাসাইটে থাকবে, তাদের রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ শ্বসনের দরকার পড়েনি, তাদের তোমার কোনো লোকোমোটরি অর্গানের দরকার পড়ে না, কারণ ওরা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে থাকছে বলে এক্সট্রা কোনো অর্গান তার দরকার পড়ে না। এবং তারা কি করছে, সে পরিবেশে বাস করার জন্য নিজের মধ্যে বিভিন্ন যেমন সাকার, কিউটিকল এই সমস্ত জিনিসগুলো ডেভেলপ করে নিচ্ছে এবং তাদের রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটিটাকে অনেক হাই বানিয়ে, যারা অল্প সময়ে এরা অনেক বেশি রিপ্রোডাকশন করতে পারে। দ্য লাইফ সাইকেল of parasites are often complex, involving one or two intermediate hosts or vectors to facilitate parasitization of its primary host. আবার প্যারাসাইটদের যে লাইফ সাইকেলটা সেটা অনেক বেশি কমপ্লেক্স। কেন? ওরা ওদের জীবনচক্রটা একটা বা দুটো বা তিনটা হোস্টের মধ্যে সম্পন্ন করে। যেমন এখানে দেখো, এই যে আমাদের লিভার ফ্লুক রয়েছে, অর্থাৎ যকৃৎ কৃমি রয়েছে, সেই লিভার ফ্লুকটা হিউম্যানকে অ্যাটাক করছে, কিন্তু ওদের তোমার লার্ভা দশাটা হয়ে থাকছে ডগ বা ক্যাটের মধ্যে থাকছে। তাহলে দুটো ডিফারেন্ট হোস্ট হওয়া করছে। যেমন আমাদের ক্ষেত্রে ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ভাইরাসের ক্ষেত্রে দেখো মানুষকে আক্রমণ করছে, অযৌন দশাটা মানুষের মধ্যে থাকছে, কিন্তু যৌন দশা সেক্সুয়াল পার্ট যেটা লাইফ সাইকেল সেটা কিন্তু সেই মশার মধ্যে হচ্ছে বলে দুটো ডিফারেন্ট হোস্ট বা দুটো ডিফারেন্ট হোস্টের মধ্যে ওকে সার্ভাইভ করতে হচ্ছে বলে এদের লাইফ সাইকেলটা অনেক বেশি কমপ্লেক্স। দ্য হিউম্যান লিভার ফ্লুক trematode parasites depend on two intermediate hosts, a snail and fish, to complete its life. The liver fluke গুলো কি করছে, স্নেল এবং দেখতে পাচ্ছ এখানে স্নেল এবং ফিশের মধ্যে ওদের লাইফ সাইকেল কমপ্লিট করছে। যেমন এখানে দেখো এদের রিজার্ভার হোস্ট কি হচ্ছে, ডগ এবং ক্যাট। এবং ডেফিনিটিভ হোস্ট যাকে আক্রমণ করছে সেটা হচ্ছে কি মানুষ। মানুষের মধ্যে যখন প্রবেশ করছে তখন অ্যাডাল্ট অবস্থায় প্রবেশ করলো এবং সেখানে এগ তৈরি করছে। সেই এগটা আবার চলে আসছে হিউম্যান থেকে স্নেলের মধ্যে, ফার্স্ট ইন্টারমিডিয়েট হোস্ট। সেখানে ওরা মিরাসিডিয়াম লার্ভা তৈরি করছে, স্পোরোসিস তৈরি করছে, সার্কারিয়া লার্ভা তৈরি করছে। তাহলে সবগুলো কিন্তু লার্ভা, ডিফারেন্ট টাইপ অফ লার্ভার ফর্ম, মেরিসিডিয়াম, স্পোরোসিস, সার্কারিয়া। তারপর এটা চলে আসছে কোথায়, ফিশের মধ্যে। ফিশটা হচ্ছে ওদের সেকেন্ড ইন্টারমিডিয়েট হোস্ট। তাহলে ফার্স্ট ইন্টারমিডিয়েট হোস্ট কোনটা হলো, সেটা হচ্ছে স্নেল, সেকেন্ড হচ্ছে ফিশ। এবং ফিশের মেটাসার্কারি একটা লার্ভা রয়েছে স্টেজ, সেই লার্ভা স্টেজটা আক্রমণ করলো কাকে, হিউম্যান বিংকে। এবং রিজার্ভ থাকবে কোথায়, ডগ ক্যাটের মধ্যে। তো কতগুলো ডিফারেন্ট হোস্টের মধ্যে ওকে সার্ভাইভ করতে হচ্ছে বলে বিভিন্ন হোস্টের কাছে পৌঁছানোর জন্য ওদেরকে বিভিন্ন রকমের মানে প্রোটেকশন ক্যাপাসিটি নির্ধারণ করে। যেমন এগটা কি হচ্ছে, মানুষের বডি থেকে স্নেল বডি যখন আসবে তো মানুষের ফিসের মাধ্যমে বেরিয়ে আসছে, তারপর চারিদিকে একটা সিস্টে একটা আবরণ তৈরি করতে, যাতে বাইরের পরিবেশে নষ্ট না হয়। দ্য ম্যালেরিয়াল প্যারাসাইট নিডস এ
ভেক্টর রিস্পেক্ট টু দ্য হোস্ট। তো ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখো মশার ভিতরে ওদের যৌন জনন চক্র সম্পন্ন হয়, কিন্তু তাকে স্প্রেড করার জন্য মশা থেকে মানুষের মধ্যে আসার জন্য কি মশাকে মানুষের রক্ত খেতে হচ্ছে, রক্তটা মানুষের খাবার, মশার খাবার, সে রক্তের মাধ্যমে স্পোরোজোয়টা মানুষের মধ্যে প্রবেশ করছে এবং মানুষের লিভারে আসছে, লিভারের পরে সেখানে তোমার এরিথ্রোসাইটিক সাইকেলের পরে গ্যামেট তৈরি করছে, সেই গ্যামেটটা আবার মশার মধ্যে চলে যাচ্ছে। মেজরিটি অফ দ্য প্যারাসাইটস হার্ম দ্য হোস্ট। বেশিরভাগ ক্ষেত্রে প্যারাসাইটরা কি করে, হোস্টগুলোকে ক্ষতি করে। They may reduce the survival, growth and reproduction of the host, reduce the population density. তাহলে যে সমস্ত প্যারাসাইটগুলোর পারপাসটা কি, নিজেকে ডেভেলপ করছে, নিজে প্রচুর রিপ্রোডাক্টিভ রেট বাড়িয়ে দিচ্ছে, নিজের পপুলেশন বাড়াচ্ছে, কিন্তু যাকে আক্রমণ করছে তার পপুলেশন রেটটা কমিয়ে দিচ্ছে, তার সার্ভাইভাল রেটকে কমিয়ে দিচ্ছে, তার গ্রোথ রেটটাকে কমিয়ে দিচ্ছে, বলে তার পপুলেশন ডেন্সিটি আলটিমেটলি কমে যাচ্ছে। They might render the host more vulnerable to predation by making it physically weak. তাহলে কি বলছে, they might render the host, সে যে হোস্টটা ধরুন মশা, প্লাজমোডিয়াম ভাইভাক্স, সে তার হোস্টকে মশা তার কোনো ক্ষতি করছে না, কিন্তু মানুষকে সে ক্ষতি করছে, ম্যালেরিয়া রোগ তৈরি করছে বলে মানুষের সার্ভাইভারশিপ রেট, তার গ্রোথ রেট সব কিছু কী হচ্ছে, কমে যাচ্ছে, মানুষ ফিজিক্যালি উইক হয়ে যাচ্ছে। Do you believe that an ideal parasite should be able to thrive within the host without harming it? তুমি কি মনে করো একটা প্যারাসাইট একটা হোস্টকে কোনো রকম হার্ম না করে তার মধ্যে তোমার মানে ডেভেলপ করতে পারে বা তোমার সে নিজের উন্নতি করতে পারে? আইডিয়াল প্যারাসাইট, তুমি কি মনে করছো একটা আইডিয়াল প্যারাসাইট কোনো সময় প্যারাসাইট একটা অ্যানিমাল, ধরে না মশা, মানে প্লাজমোডিয়াম ভাইভাক্স, মানুষের ক্ষতি না করে সে নিজের লাইফ সাইকেল কমপ্লিট করতে পারবে, নিজেকে তোমার ডেভেলপ করতে পারে? বলছে ইয়েস, অ্যান আইডিয়াল প্যারাসাইট উড বি এবল টু থ্রাইভ, সে উন্নতি লাভ করতে পারে। দিস মিনস ইট কুড সাকসেসফুলি প্যারাসাইটাইজ হোস্ট, কিন্তু কোনো ক্ষতি ছাড়া করতে পারে না, তাকে ডেভেলপ হতে গেলে হোস্টের ক্ষতি করতেই হবে। একটা আইডিয়াল প্যারাসাইট কাকে বলছে, যে হোস্টের মধ্যে যখন নিজেকে ডেভেলপ করবে তখন ডেফিনেটলি হোস্টের ক্ষতি হবেই, কারণ হোস্টের মধ্যে সে কি করছে, রেপ্লিকেট করছে এবং নিউট্রিশন কালেক্ট করছে এবং অনেক সময় কি করছে, হোস্টকে মেরে ফেলছে, However, it's important to note that all parasite by definition cause some degree to harm the host, even it is not immediately lethal. যদিও কিছু এটা একটা 100% কনফার্ম যে একটা প্যারাসাইট তার হোস্টকে সে ইমিডিয়েটলি ক্ষতি করতে পারে বা তোমার আফটার লং টার্ম সে এফেক্টের পরে ক্ষতি করতে পারে, কিন্তু একটা হোস্টকে সে ক্ষতি করবে। আইডিয়াল প্যারাসাইট কখনোই হার্মলেস হয় না, তাকে হার্মফুল হতেই হবে। সেটা সিভিয়ার হতে পারে, সেটা অ্যাকিউট হতে পারে, সেটা লেস হার্মফুল হতে পারে, কিন্তু হার্মফুল হবে, কারণ প্যারাসাইটকে সার্ভাইভ করতে গেলে তোমার হোস্টের কাছ থেকে নিউট্রিশন কালেক্ট করতে হবে এবং শেল্টার, যেটা রিসোর্স, সেই শেল্টারটাকে তাকে নিতেই হবে। আরেকটা কোয়েশ্চেন এখানে বলা হচ্ছে, দেন হোয়াই ডোন্ট ন্যাচারাল সিলেকশন লিড টু দ্য ইভলিউশন অফ সাচ টোটালি হার্মলেস প্যারাসাইট? বলছে তাহলে ইভলিউশন অর্থাৎ যে জাতিজনিক বা হচ্ছে মানে বিবর্তন, সেটা কেন একটা হার্মলেস প্যারাসাইটকে ডেভেলপ করে না, ন্যাচারাল সিলেকশন করে না? Natural selection does not tend to favor the evolution of harmless parasite because parasitism. কারণ প্যারাসিটিজমের সংজ্ঞাই বলছে যখন একটা অর্গানিজম অন্য একটা অর্গানিজমের ক্ষতি করবে নিজের লাভ হবে, এটা প্যারাসিটিজম। যদি একটা অর্গানিজম নিজে বেনিফিটেড হয় এবং অন্য অর্গানিজম ক্ষতি না করে, তাহলে সেটা কমেন্সালিজম হয়ে গেল, যেখানে তোমার নিজে বেনিফিট হচ্ছে কিন্তু অন্য ক্ষতি হচ্ছে না। প্যারাসিটিজমের সঙ্গে কি বলেছি আমরা, যে সে নিজের লাভ হবে এবং হোস্টকে ক্ষতি করবে, প্লাস মাইনাস সম্পর্ক। তাহলে প্যারাসিটিজম হতে গেলে আমাকে প্লাস মাইনাস হতেই হবে, তাকে হোস্টকে হার্ম করতেই হবে। কিন্তু আমরা যদি বলি যে সে হোস্টকে হার্ম না করে নিজেকে ডেভেলপ করবে, তাহলে সেটা কমেন্সালিজম হয়ে গেল, সেটা প্যারাসিটিজম থাকলো না। তাই বলা হচ্ছে যে কখনোই ন্যাচারাল সিলেকশনে প্যারাসিটিজমকে তোমার হার্মলেস করবে না, সেটা হার্মফুল হবেই, সে
হার্মফুলটা সিভিয়ার হতে পারে, অ্যাকিউট হতে পারে, বা হার্মফুলটা লেস হতে পারে, অনেক বেশি হায়ার হতে পারে। এবারে প্যারাসাইটস দ্যাট ফিড অন দ্য এক্সটার্নাল সারফেস অফ দ্য হোস্ট অর্গানিজম আর কল্ড এক্টোপ্যারাসাইট। তো এক্টোপ্যারাসাইট মানে, যেমন এখানে এক্সাম্পল দেখো, একটা প্ল্যান্টের কথা, প্ল্যান্ট অ্যাফ্লেসিয়ার কাশকুটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এই স্বর্ণলতা উদ্ভিদটা এটা কোনো গাছের উপরে জন্মায়। এটা হচ্ছে রুটলেস অ্যান্ড লিফলেস প্ল্যান্ট। তারা কি প্যারাসাইট, তারা কি করে সে প্ল্যান্ট থেকে নিউট্রিশনকে অ্যাবজর্ব করে এবং সেখানে সার্ভাইভ করে। এটা হচ্ছে এক্টোপ্যারাসাইট। এই মাছের ক্ষেত্রে দেখতে পাবেন যে মাছের উপর একটা প্যারাসাইট বসে মাছের বডি থেকে নিউট্রিশনকে সংগ্রহ করছে, সেখানে কি তার সেলটার আশ্রয় নিয়েছে এবং নিউট্রিশন দিচ্ছে। এখানে দেখতে পারো টিক্স, লাইস, ফ্লিজ, এগুলো সবই হচ্ছে এক্টোপ্যারাসাইট, যেগুলো বাইরে থেকে আমাদের নিউট্রিশনকে অ্যাবজর্ব করে। মোস্ট ফ্যামিলিয়ার এক্সাম্পল অফ দিস গ্রুপ আর লাইস অন হিউম্যান অ্যান্ড টিক্স অন ডগস। তাহলে দেখবে এই যে টিক্স, এগুলো হচ্ছে কি ডগ শরীরে এই টিক্সগুলো জন্মায়, যারা শরীরের বাইরে স্কিনের উপরে থাকে এবং পুষ্ট শোষণ করে। আমাদের ক্ষেত্রে উকুন, যেভাবে লাইস আমাদের মাথায় বসবাস করে, আমাদের শরীর থেকে নিউট্রিশনকে অ্যাবজর্ব করে। এগুলো হলো এক্টোপ্যারাসাইট। মেনি মেরাইন ফিশ আর লাইফস্টেড ইনফেস্টেড উইথ এক্টোপ্যারাসাইট কোপপডস। এই দেখেন দেখতে পাচ্ছ এক্টোপ্যারাসাইট কোপপড। এই কোপপডগুলো দ্বারা কি হচ্ছে, বিশ্বের অনেক ফিশরা আক্রান্ত হচ্ছে। কাসকুটা, a parasite plant that is commonly found growing to on hedge plants, has lost its chlorophyll and lives in the course of evolution. তার কি বলছে যে এই যে কাসকুটা প্ল্যান্ট রয়েছে, এই কাসকুটা প্ল্যান্টটা ইভলিউশনের মাধ্যমে তার ক্লোরোফিল এবং পাতাহীন লিফলেস হয়ে গেছে, ক্লোরোফিল লেস হয়ে গেছে এবং রুটলেস হয়ে গেছে, যার ফলে কি করছে, এরা অন্য প্ল্যান্টের উপরে জন্মায় এবং এদের গ্রোথ রেট অনেক হাই। অল্প দিনে এরা পুরো গাছকে ছেয়ে ফেলে এবং সে গাছ থেকে ওরা নিউট্রিশনকে অ্যাবজর্ব করে এবং সার্ভাইভ করে। It derives its nutrition from the host plant which parasitize. The female mosquito is not considered a parasite, although it needs our blood for reproduction. Can you explain why? বলছে ফিমেল মস্কিটো, স্ত্রী মশা, সেই স্ত্রী মশারা কিন্তু একটা প্যারাসাইট না, সে পরজীবী না, কিন্তু সে আবার খাদ্যের জন্য আমাদের ব্লাড মিল্কে তোমার কালেক্ট করে। কার এটা কেন প্যারাসাইট না কেন? বলে ফিমেল মস্কিটো অনলি ব্রিফলি অ্যাটাচ টু এ হোস্ট টু টেক ব্লাড মিল অ্যান্ড ডু নট রিমেন অন হোস্ট ফর এক্সটেন্ডেড পিরিয়ড। They primarily use blood to develop their egg and are not reliant on the host for survival of the long-term nutrition. Sexual stage parasite perpetuate malaria in the mosquito. তাহলে কি বলছে, ম্যালেরিয়া অর্থাৎ ম্যালেরিয়ার যে বাহক প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, সেটা আমাদের ম্যালেরিয়া রোগ তৈরি করছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। কিন্তু তার যে বাহক, যেটা মস্কুইটো, অ্যানোফিলিস মস্কুইটো, ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো বলছি আমরা, সেটা কিন্তু প্যারাসাইট না, কারণ সে লং টার্ম আমাদের বডির সঙ্গে অ্যাটাচ থাকছে না। সে কি করে, একটা অল্প সময়ের জন্য আমার বডি থেকে ব্লাডটা কালেক্ট করছে, কারণ ফুড, খাদ্য হিসেবে, মানে বলতে পারে এক ধরনের কম্পিটিশন, আমাদের বডি থেকে ফুডকে কালেক্ট করার জন্য তারা কী করছে, বডি থেকে ব্লাড কালেক্ট করছে এবং সেটা তার জেনারেশনকে ডেভেলপ করে, ফুড সোর্স, নট ইনফেকশনটা করছে কে, তার ভিতরে থাকা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তাই মস্কুইটো একটা প্যারাসাইট না, মস্কুইটো আমাদের সম্পর্কটা অনেকটা কম্পিটিশনের মতো, ইন্টারস্পেসিফিক কম্পিটিশনের মতো, কিন্তু নট প্যারাসিটিজম। In contrast, endoparasite are those that live inside the host body at different sites. তাহলে এন্ডোপ্যারাসাইট কারা, যেমন রাউন্ড ওয়ার্ম, হুক ওয়ার্ম, টেপ ওয়ার্ম, এগুলো হচ্ছে আমাদের বডির ভিতরে বসবাস করে, লিভার, কিডনি, লাংস, রেড ব্লাড সেলে বসবাস করে। দ্য লাইফ সাইকেল অফ এন্ডোপ্যারাসাইটস আর মোর কমপ্লেক্স বিকজ অফ দ্যার এক্সট্রিম স্পেশালাইজেশন। তো যারা এন্ডোপ্যারাসাইট তারা বেশি তাদের নিজেদের মডিফাই করতে হয়। যে এর আগে বললাম যে আমাদের ধরে নাও এই যে আমাদের রাউন্ড ওয়ার্মগুলো, গোল ক্রিমিনাল অ্যাসকারিস রয়েছে আমাদের পেটে বসবাস করার জন্য, আমাদের পেটের মধ্যে যে ডাইজেস্টিভ এনজাইম রয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে, তো এই এনজাইমগুলো কী করে, সে তাকে ডাইজেস্ট করে নিতে পারবে, কিন্তু ডাইজেস্ট করতে পারে না, কারণ তার বাইরে দিয়ে একটা কিউটিকুলার আবরণ তৈরি করতে হচ্ছে তাকে, সে এনজাইম প্রোটেক্ট করার জন্য মিউকাসের আবরণ তৈরি করতে হচ্ছে তাকে, মিউকাস রিলিজ করতে হচ্ছে যাতে সেই অ্যাসিড এবং এনজাইম তার সংস্পর্শে না আসে, তাদের মধ্যে কোনো
যেহেতু এরা প্যারাসাইট, তাই এদের নিউট্রিশন আমাদের কাছ থেকে কালেক্ট করে বলে এদের কোনো ডাইট সিস্টেম ডেভেলপ করতে রাখা পড়েনি, কোনো এক্সট্রা লোকোমোটরি অর্গান বা রেসপিরেটরি অর্গানের দরকার পড়েনি, কারণ এরা আমাদের স্বাস্থ্য কি বলছে এন্ডোপ্যারাসাইট। এরা হচ্ছে তোমার অবাধ শ্বসন সম্পন্ন করে, অর্থাৎ এরা অক্সিজেনের অ্যাবসেন্সে বাঁচতে পারে ডেভেলপ করে। এরা কি করে নিউট্রিশন করার জন্য হুক ডেভেলপ, শাখা ডেভেলপ করেছে। এরা কি করছে অল্প সময়ের মধ্যে অনেক বেশি গ্রোথ করতে পারে বলে এরা এদের গ্রোথ রেটটা অনেক বেশি, রিপ্রোডাকশন রেটটা অনেক বেশি, এটসেট্রা। এই সমস্ত জিনিসগুলো তারা ডেভেলপ করেছে। দেয়ার মরফোলজিক্যাল অ্যান্ড অ্যানাটমিক্যাল ফিচার্স গ্রেটলি সিম্পলিফাইড while emphasizing their reproductive potential. এদের মরফোলজিক্যাল শারীরিক গঠন এবং ইন্টারনাল অর্গান গঠন যে সেটা খুব সিম্পল, কিন্তু এদের রিপ্রোডাকশন ক্যাপাসিটিটা অনেক হাই। তাহলে এখানে দেখো আমরা প্যারাসাইটকে দুটো ভাগে ভাগ করলাম, একটোপ্যারাসাইট, এন্ডোপ্যারাসাইট। তো একটোপ্যারাসাইটের ডিফারেন্সটা ক্লিয়ার করা যাক। একটোপ্যারাসাইট রিফার্স টু প্যারাসাইট লিভস অন হোস্ট, অর্থাৎ একটোপ্যারাসাইট বলছে যে সমস্ত প্যারাসাইটিক অর্গানিজমগুলো হোস্টের আপার সারফেসে অবস্থান করবে, দেহের বাইরের দিকে, তারা হচ্ছে একটোপ্যারাসাইট। এন্ডো মানে কি ইনসাইড দ্য হোস্ট, তারা হোস্টের ভিতরে অবস্থান করবে। তারা কি একটোপ্যারাসাইট লাইভ অন দ্য সারফেস অফ দ্য হোস্ট, লাইভ ইনসাইড দ্য হোস্ট হচ্ছে এন্ডোপ্যারাসাইট। একটোপ্যারাসাইট যারা তারা হচ্ছে টেম্পোরারি, অর্থাৎ হয়তো কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড বা কয়েক ঘন্টার জন্য তারা বডিতে আটকে থাকলো, সেখান থেকে তোমার নিউট্রিশন অ্যাবজর্ব করে চলে গেল। কিন্তু এন্ডোপ্যারাসাইট যারা তারা পার্মানেন্ট প্যারাসাইট, তারা প্যারাসাইটের মধ্যে, তারা হোস্টের মধ্যে বসবাস করে, কিসের জন্য বসবাস করে? নিজের সার্ভাইভ প্লাস রিপ্রোডাকশনের জন্য। তারপর কি হচ্ছে যে একটোপ্যারাসাইট যারা তারা হেমি প্যারাসাইট হতে পারে, হলো প্যারাসাইট হতে পারে, মানে তারা তাদের প্যারাসাইটিজমটা কম, তারা সবসময় আমাকে আক্রমণ করতে হচ্ছে এরকম না। একটা নির্দিষ্ট টাইমের ফুড বা ফুডের সময়, মিলের সময় তারা কি করবে? অ্যাটাক করবে, বাকি সময় আর অ্যাটাক করবে না। কিন্তু এরা হচ্ছে হলো প্যারাসাইট। এন্ডোপ্যারাসাইট আমাদের পেটের মধ্যে সর্বদাই থাকবে, শরীরের মধ্যে সর্বদাই থাকবে এবং সে সবসময় আক্রমণ করবে। তাহলে যারা একটোপ্যারাসাইট তারা হচ্ছে এরোবিক রেসপিরেশন দেখায়, সবাদ শ্বসন দেখাচ্ছে, কিন্তু যারা এন্ডোপ্যারাসাইট তারা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন দেখাচ্ছে। একটোপ্যারাসাইটদের ল্যাক উইং, তাদের কোনো উইংস থাকবে না। তারপর হচ্ছে এন্ডোপ্যারাসাইটদের ল্যাক ডাইজেস্টিভ ট্র্যাক্ট, কোনো ডাইজেস্টিভ ট্র্যাক্ট থাকবে না, কারণ তারা আমাদের কাছ থেকে পুষ্টিকে অ্যাবজর্ব করবে হোস্টের কাছ থেকে, তাদের ডাইজেস্টিভ সিস্টেম থাকবে না। একটোপ্যারাসাইট কজ লেস ড্যামেজ টু দ্য হোস্ট, জাস্ট ওরা ফুডটা কালেক্ট করে নিল, কিন্তু ইনফেকশনটা খুব কম পরিমাণে করলো। কিন্তু এন্ডোপ্যারাসাইট যারা তারা খুব বেশি পরিমাণে আমাদের ক্ষতি করবে। এক্সাম্পল মসকুইটো, লিচ, মাইট, ফ্লিয়াস, টিক্স অ্যান্ড লাউস, এসব হচ্ছে একটোপ্যারাসাইট। এন্ডোপ্যারাসাইট হচ্ছে টেপওয়ার্ম, ট্রিমাটোড, প্রোটোজোয়ান্স এটসেট্রা হচ্ছে এন্ডোপ্যারাসাইটের এক্সাম্পল। এবার একটা পাওয়া যায় ব্রুড প্যারাসিটিজম। ব্রুড প্যারাসিটিজম মানে তোমরা অনেকে গল্প শুনেছো যে কোকিল হচ্ছে অলস পাখি, যে কাকের বাসায় তোমার ডিম পেড়ে দেয়, কাক নিজের ডিম মনে করে সেখান থেকে মানে তা দিয়ে দেয়, বাচ্চা ফোটায়, ওই বাচ্চাটাকে লালন পালন করে বড় করে, বড় হলে তারা আবার উড়ে চলে যায়। এটা হচ্ছে ব্রুড প্যারাসিটিজম, বুঝতে পারলে? তো ব্রুড প্যারাসিটিজম ইন বার্ডস ইজ এ ফ্যাসিনেটিং এক্সাম্পল অফ প্যারাসিটিজম। একটা খুব চমৎকার উদাহরণ হচ্ছে তোমার এই ব্রুড প্যারাসিটিজম, ইন হুইচ প্যারাসাইটিক বার্ড, যেখানে কি হচ্ছে একটা প্যারাসাইটিক বার্ড lays its eggs in the host nest of host and lets the host incubate them. এখানে যেমন এটা হচ্ছে কাকের ডিম, এটা হচ্ছে কোকিলের ডিম। তাহলে কি করো, কাকের ডিমে কাকের বাসায় কোকিল ডিম পেড়ে চলে গেল, কাক ভাবলো এটা আমারই ডিম, সেখানে তা দেওয়া শুরু করে দিল। During the course of evolution, the eggs of the parasitic bird have evolved to resemble the host eggs in the size and color to reduce the chance of the host bird detecting the foreign eggs and ejecting them from the nest. তাহলে এই যে মানে এখানে বলছে এগুলো ইভলিউশনের মাধ্যমে এমনভাবে এই জিনিসগুলো ব্রুড প্যারাসিটিজমটা হচ্ছে, যেটা হোস্টে এগ ছিল ওর মতোই তোমার প্যারাসাইটিক বার্ডের এগগুলো হবে। তার ফলে কি হোস্টের যে ধরনের কাক এবং কোকিল, তো কাক ডিম পেড়েছে, কোকিল এসে সে বাসা আবার ডিম পেড়ে দিল। এবার কাক এবং কোকিলের ডিম মোটামুটি একই রকমের, যার ফলে কাক আর আইডেন্টিফাই করতে পারছে না যে এটা আমার না কোকিলের, বলে কাক সেটাকে নিজের ডিম মনে করলো এবং সেখানে তোমার তা দেওয়া শুরু করে দিল। ট্রাই টু ফলো দ্য মুভমেন্ট অফ দ্য কুকু, কোকোয়েল অ্যান্ড দ্য ক্রাউ ইন ইউর নেইবারহুড পার্ক ডিউরিং দ্য ব্রিডিং সিজন স্প্রিং টু সামার অ্যান্ড ওয়াচ ব্রুড প্যারাসিটিজম ইন অ্যাকশন। তাহলে স্প্রিং থেকে সামার পর্যন্ত সে তাপ দিল এবং তা দেওয়ার ফলে সেখান থেকে বাচ্চা
ফুটলো, সে বাচ্চা লালন পালন করে বড় করলো, বড় করার পর যখন সে উঠতে শিখলো তখন কোয়েল নিজের দলে ফিরে গেল। এটা হচ্ছে ব্রুড প্যারাসিটিজমের সবচেয়ে পারফেক্ট এক্সাম্পল। ব্রুড মানে কি? ব্রুড মানে হচ্ছে তোমার ডিম ফুয়ে বাচ্চা বেরোনো। ব্রিড থেকে ব্রুড কথা এসছে। তো এখানে ব্রুড মানে হচ্ছে কি, যে একটা অর্গানিজম অন্য অর্গানিজমের দ্বারা নিজের ডিম ফুটিয়ে বাচ্চা বের করবে। তো আশা করি তোমরা এই প্যারাসিটিজম এবং কম্পিটিশনের ব্যাপারটা বুঝতে পেরেছো। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।